এখন দেখো, মানে সরল টিস্যু যেগুলো দেখবো, সেই সরল টিস্যু গুলোর মধ্যে খেয়াল রাখতে হবে যে সরল টিস্যু আসলে কি। তাহলে আমরা বারবার খেয়াল করার সময় যাতে এইটা ভুলে না যাও, পড়ার সময় যাতে এইটা ভুলে না যাও যে এইখানে তুমি কি পড়তেছো। তুমি পড়তেছো হলো জটিল টিস্যু নিয়ে, তাই তুমি পড়তেছো হলো তুমি স্থায়ী টিস্যু নিয়ে। স্থায়ী টিস্যু হলো তিন প্রকার, সেখানে সরল, জটিল এবং স্থায়ী। এখন সরল টিস্যু যেটা থাকবে, এইগুলো কেমন দেখতে। এই যে আমি যে সামনে যে ছবিটা এখানে আঁকলাম, এই ছবিটার মধ্যে ধরো এইটা একটা সেল, এটা তার নিউক্লিয়াস, এটা সেলের নিউক্লিয়াস, এটা সেলের নিউক্লিয়াস, এগুলো সব একটা সেল এবং তার নিউক্লিয়াস। এই যে সেল 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 মিলে তো টিস্যু হয়। তা এই টিস্যুটা সরল। কেন এই টিস্যুটা সরল? কারণ এই টিস্যুটা প্রতিটা কোষ দেখো, প্রত্যেকটা কোষ দেখতে কেমন এই বলো তো, এগুলা দেখতে কেমন তোমরা এই জাস্ট কি বলবা, এই কোষগুলো দেখলে কি বলবা? তোমার বিচারে কি বলবা এই কোষগুলো দেখতে কেমন? প্রথম দেখায় তুমি কি বলবা? সিমরান বলো। এই কোষগুলো প্রথম দেখায় কি বলবা? একগুচ্ছ। আর আর কেউ? কিরামণি? স্যার আমি বুঝিনি প্রশ্নটা। আসলে এই কোষগুলো দেখার প্রথম দেখায় তুমি দেখতে কেমন বলবা এগুলা? কোন কোষ? এই যে সামনে স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে, হুম, এই কোষগুলো এক এক গুচ্ছ বলছে একজনে, তুমি দেখে প্রথম কি বলবা? এগুলা একদম সমবেশীয়, সব দিক থেকে সমান। হ্যাঁ, এই যে এইটাই জিজ্ঞেস করছিলাম, যে দেখতে এদের আকার আকৃতি, তাহলে এদের আকার আকৃতি দেখতে কিরকম? একদম আকার আকৃতি গঠন দেখতে সবই কি সেম না? তাহলে যেসব কোষ গুচ্ছ, মানে যে টিস্যু গুলো বা একগুচ্ছ কোষ, ওই কোষগুলোর একদম সব কি থাকবে, দেখতে একই রকম। কেমন? আকারের দিক দিয়ে দেখতে একই রকম, আকৃতির দিক দিয়ে দেখতে একই রকম, তারপরে কি থাকবে, গঠনের দিক দিয়ে দেখতে একই রকম। মানে উচ্চতা এবং তাদের সেই, যদি দুইটাই বলো, মানে ধরো এইটা হলে এইটুকু এইটুকু উচ্চতা, এবং এই শেপটা কি একটা বৃত্তাকার শেপ। তাই দেখা যাচ্ছে আকারটাও যেমন, প্রত্যেকের আকারটাও কি সেম, প্রত্যেকের আকারটাও কি সেম, এবং প্রত্যেকের কি আকৃতিটাও একদম সেম। তাহলে এই আকার আকৃতি দুইটাই সেম, এবং গঠনের দিক থেকেও তারা কি দেখতে ফুললি একই রকম। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতে পারবো সরল। সরল মানে কি, কোনো অত প্যাচগোছ নাই, পার্থক্য বেশি নাই, সবাই সেম। তাই এটাকে আমরা বলবো সরল দৃশ্য। তাহলে আমরা স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যুগুলো এরকম দেখতে পাবো। সরল টিস্যুগুলো আসলে মূলত আমরা তিনটা জিনিস, তিনটা প্রক্রিয়া ভাগ করতে পারি সরল টিস্যুকে। সরল টিস্যু কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা যায়? ওদের কোষের প্রকৃতির উপর। কোষের প্রকৃতি একটু পরে করবো, কোন কোন প্রকৃতির উপর। কোষের বৈশিষ্ট্য বা কোষের নেচার বা কোষের প্রকৃতির উপর ভিত্তি করে এই সরল টিস্যু গুলাকে আসলে তিন ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো প্যারেনকাইমা। এখন প্রশ্ন হলো, প্যারেনকাইমা বিষয়টা আসলে কি? প্যারেনকাইমা বলতে কি বোঝানো হয়? লিখো 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 লিখো, সবাই লিখো। প্যারেন শব্দটার ব্যাখ্যা লেখো। প্যারেন্ট দেখো, প্যারেন্ট কাইমার মধ্যে যে প্যারেন্ট শব্দটা আছে, এই প্যারেন্ট শব্দটা আসছে প্যারা থেকে। প্যারেন্ট শব্দটা আসছে প্যারা থেকে। প্যারা মানে হলো, প্যারা মানে হলো চারিদিক। প্যারা মানে হলো চারিদিক। প্যারা মানে হলো চারিদিক, মানে আশেপাশে চারদিকে বোঝানো হয়। প্যারা বলতে বোঝানো হয় কি, চারদিক। প্যারা বলতে বোঝানো হয় চারদিক, ওকে। প্যারা বলতে বোঝানো হয় চারদিক, অ্যারাউন্ড বোঝানো হয়। আর আরেকটা হলো কি, এই যে অ্যাঙ্কিও, একটা শব্দ আসবে অ্যাঙ্কিও থেকে। অ্যাঙ্কিও থেকে আসবে একটা শব্দ, এটা হলো অ্যাঙ্কিও। এই অ্যাঙ্কিও শব্দের অর্থ হলো ঢেলে দেয়া। অ্যাঙ্কিও শব্দের অর্থ হলো ঢেলে দেয়া। অ্যাঙ্কিও শব্দের অর্থ কি? অ্যাঙ্কিও শব্দের অর্থ ঢেলে দেয়া। ঢেলে দেয়া ইংলিশ হলো পোর। পোর, পোর মানে হলো ঢেলে দেয়া। তাহলে অ্যাঙ্কিও শব্দের অর্থ হলো ঢেলে দেয়া।
এইচএল। তার মানে বিষয়টা কি দাঁড়ানো? তাহলে অ্যাঙ্কে মানে কিছু একটা ঢেলে দেওয়া বোঝানো হচ্ছে। মনে হচ্ছে যে কিছু একটা ঢেলে দেওয়া বোঝানো হচ্ছে, এটা হলো প্যারেন এবং কাইমা। তাহলে আমরা বলতে পারি প্রথম যেই শব্দটা আসবে, একদম প্রথম যে শব্দটা আসবে, যে সরল টিস্যুর মধ্যে তিন ভাগে ভাগ করা হয়, প্রথমটার নাম আসবে প্যারেন কাইমা। প্রথমটার নাম আসবে প্যারেন কাইমা। প্যারেন কাইমা শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, প্যারা এবং অ্যাঙ্কিও। এই প্যারা এবং অ্যাঙ্কিও শব্দ থেকে এসে তৈরি হয়ে গেল প্যারেন কাইমা। এই প্যারেন কাইমা মানে হলো সাইড দিয়ে কোনো কিছু ঢেলে দেয়া। তাহলে সাইড দিয়ে ঢেলে দেওয়া মানে কি? কোষের আশেপাশে, এই যে কোষের পাশে কেমন আছে, কোষের পাশে কেমন আছে তার উপর ডিপেন্ড করে আসলে এটার নাম হচ্ছে প্যারেন কাইমা। এটার নাম হলো প্যারেন কাইমা। তোমরা কি এইটুকু বুঝছো? বুঝো নাই মনে হয়? তোমার কোনো কথা নাই? আমার কথাই শোনা যাচ্ছে না? স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা মানে হলো কি, যে সরল টিস্যুর মধ্যে সর্বপ্রথম যেটা পড়বো সেটা হলো প্যারেনকাইমা। প্যারেনকাইমা হলো কিসের উপর ডিপেন্ড করে বলছি এটা? এটা প্যারা মানে চারদিকে, এবং অ্যাঙ্কিও মানে হলো ঢেলে দেয়া বা পুর বোঝানো হয়। তাহলে চারদিকে কি ঢেলে দিছে এবং কেমন আছে এই বিষয়ের উপর ডিপেন্ড করে এটার নাম দিছে প্যারেনকাইমা। উদ্ভিদ দেহের সব অংশে এই প্যারেনকাইমাটা, আমি যদি বলি এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে ধরো এটা গাছ, এই উদ্ভিদটার, এই উদ্ভিদটা দেখা যাচ্ছে যে এটা তার কি, এটা তার কাণ্ড থাকবে, কাণ্ডের শাখা প্রশাখা থাকবে, এরপরে এটা তার পাতার যে অংশ সেগুলো থাকবে, মূল থাকবে। তাহলে উদ্ভিদের প্রত্যেক অংশের যেই অংশটাই ধরো, সেখানে তুমি যখন টিস্যু নিয়ে আলোচনা করবা, সেখানে যখন কোষ দেখতে পাবা, তখন তুমি দেখবা ওর ভিতরে কে আছে? প্যারেনকাইমা আছে। তাহলে উদ্ভিদের সব অংশেই আসলে কি তৈরি হয়? প্যারেনকাইমা দিয়ে মানে প্যারেনকাইমা থাকবে উদ্ভিদের সব অংশে। কারণ একটা দেহ তো কোষ দিয়েই তৈরি, তাহলে কোষ দিয়ে তৈরি অর্থ কি? তার সেখানে বিভিন্ন কোষ গুচ্ছ থাকবে, অর্থাৎ কোষ দিয়ে তার টিস্যুটা তৈরি করবে। তাহলে টিস্যু কোনটা পাবো? টিস্যু পাবো হলো এই প্যারেনকাইমা টিস্যুটা আমরা সবসময় উদ্ভিদের সব জায়গায় দেখতে পাবো। এই টিস্যুর কোষগুলো আসলে কেমন দেখতে? এই সরল টিস্যুর এই কোষগুলো হয় একদম জীবিত। জীবিত মানে হলো এর ভিতরে সমস্ত কার্যকলাপ বিক্রিয়া চলতে থাকবে। এর ভিতরে সমস্ত কার্যকলাপ বিক্রিয়া কি হবে? চলতে থাকবে। তাই আমরা বলতে পারি এই কোষগুলো কি থাকবে? এই কোষগুলো জীবিত হবে, এই কোষগুলো জীবিত হবে। এরপরে সমব্যাসীয়, হ্যাঁ, সমব্যাসীয় দেখো তো, এই যে এইটার এই যে ব্যাস, এইটার ব্যাস, এদের প্রত্যেকের ব্যাস কি দেখতে একদম সেম, তাই এদেরকে আমরা বলতে পারি এগুলো হবে সমবেশীয়। এগুলো হবে কি? সমব্যাসী, মানে এদের ব্যাসটা সমান হবে। এবং এদের যে প্রাচীরটা থাকবে, এদের যে প্রাচীরটা থাকবে, এদের যে কোষ, একটা কোষের যেহেতু একটা উদ্ভিদ কোষেরা, তাহলে এই উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকবে। মনে রাখবা, উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে সত্যি কথা, তাহলে উদ্ভিদের দেহের সব অংশেই তো উদ্ভিদের তাহলে কোষ দিয়ে তৈরি, তাহলে উদ্ভিদের সব অংশই কোষ প্রাচীর থাকার কথা। এইটা আমাদের প্রত্যেকেরই ধারণা, কিন্তু এটা সত্যি কথা যে সব অংশেই কোষ প্রাচীর থাকে। তবে মনে রাখবা, উদ্ভিদের জনন কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। মানে উদ্ভিদের ক্ষেত্রে যেটা শুক্রাণু হিসেবে কাজ করবে, সেইটার মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে না। বাকিগুলো তুমি চিন্তা করো, সবগুলোর মধ্যে কোষ প্রাচীর থাকে, শুধুমাত্র জনন কোষটার মধ্যে কোষ প্রাচীর থাকবে না। দেখ, সেটা আলাদা আলোচনা। আমি যেটা বলতে গেছি, যে এইখানে যে আমরা সব সরল টিস্যু তো আমরা দেখলাম যে সরল টিস্যু গুলো আসলে কি হবে। সরল টিস্যু আবার তিন প্রকার। তো সরল টিস্যুর মধ্যে দেখলাম প্রথমে প্যারেনকাইমা। প্যারেনকাইমা শব্দটা আসছিল প্যারা থেকে। প্যারা মানে চারদিক, মানে এটা কোষের চারদিক বোঝানো হয়। এবং পুর মানে ঢেলে দেয়। আমরা দেখবো কি 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 ঢেলে দেয়। তাহলে এই যে পুর মানে একদম এখানে কি থাকবে, বাইরের দিকে কোনো কিছু আস্তরণ দিয়ে আছে সেটা বোঝানো হবে। এরপরে আমরা দেখলাম যে ঠিক আছে, প্যারেনকাইমা কোষগুলো দেখতে কেমন, যেহেতু এরা এক গুচ্ছাকারে বডি তৈরি করতেছে, দেখি এরা কেমন দেখতে। দেখলাম যে এদের সবগুলো দেখতে সেম, একই রকম, এবং কোষগুলো জীবিত। এই জীবিত শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, কারণ আমি
এই বিভিন্ন টিস্যু করাতে গেলে জীবিত মৃত এই দুইটা জিনিস লাগবে, এগুলো adjective আসবে। এটা থাকবে জীবিত, মানে কি এর মধ্যে সব ধরনের বিক্রিয়া হবে, অর্থাৎ উদ্ভিদের কোষগুলো একদম অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, একদম সজীব অংশ থাকবে, তাহলে এরা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ এরা জীবিত থাকবে। এবং এদের ব্যাসগুলো হবে কি সমান, তাই সমবেশীয়। এবং প্রাচীরটা, উদ্ভিদের কোষ প্রাচীরটা যেটা থাকবে, এদের প্রাচীরটা একেবারে পাতলা থাকবে, একদম পাতলা প্রাচীর যুক্ত থাকবে। আর এদের কোষটা কিন্তু প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, অর্থাৎ এদের প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ কথার অর্থ হলো এদের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেল মেমব্রেন এগুলো অ্যাক্টিভ থাকবে। এগুলো যেহেতু অ্যাক্টিভ থাকে, তাই এখানে সুন্দর বিক্রিয়া হইতে পারবে। আর বিক্রিয়া হয় মানে হলো ও জীবিত। আমি তোমাদেরকে বলছি লাইফ মিনিং কি, লাইফ বা জীবন অর্থই হলো প্রোটোপ্লাজমে সংঘটিত বিক্রিয়াগুলোকে বোঝানো হয়। তার মানে এইটার মধ্যে এই যে প্যারেনকাইমা যে কোষগুলো আছে, এদের মধ্যে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকবে। এই কথার অর্থ হলো ওর সেল মেমব্রেন থাকবে, ওর সাইটোপ্লাজম থাকবে, ওর নিউক্লিয়াস থাকবে। আর প্রোটোপ্লাজমের অংশ তো কোষ প্রাচীর তার প্রোটোপ্লাজমের অংশ না, যেহেতু কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ না, তাই আমরা বলতে পারি যে ওর প্রোটোপ্লাজম ছাড়াই আর বাকি যে কোষ প্রাচীরটা আছে সেটা দেখতে পাতলা, তাহলে এই কোষ প্রাচীরটা হয় পাতলা। আর ভেতরে একদম প্রোটোপ্লাজম একদম ভালো করে আছে, কারণ এখানে সব ধরনের কি হবে, এখানে বিক্রিয়াগুলো হবে। এই টিস্যু এই জন্যই আমরা বলতে পারি জীবিত। এখন দেখো এইখানে এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই কোষগুলোর মধ্যে যে সাদা সাদা, এই যে দেখো এই মধ্যেখানে যে সাদা জায়গাটা আছে, মধ্যেখানে যে সাদা জায়গাটা আছে, এই যে এই মধ্যেখানে এই জায়গাটা, তারপর এই জায়গাটা, তারপর এই জায়গাটা, এই জায়গাটা, এই যে প্রত্যেকটা জায়গা, এই প্রত্যেকটা জায়গা একটা ফাঁকা জায়গা না? দেখো তুমি 2 টাকার 5টা কয়েন পাশাপাশি বসাইলে মধ্যেখানে তো ফাঁকা জায়গা থাকবেই। এই যে এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে মধ্যে এই ফাঁকা জায়গাটার নাম হলো এই কোষ, এই কোষ, এই কোষ। তাহলে 3টা কোষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, একে আমরা বলতে পারবো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। তাহলে আমরা এই সেলগুলোর মধ্যে কি দেখতে পেলাম, এই সেলগুলোর মধ্যে দেখতে পেলাম যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে। তাই আমরা বলতে পারি সরল টিস্যুর মধ্যে যে প্যারেনকাইমা টিস্যু আছে, সেই প্যারেনকাইমা টিস্যু গুলো আমরা বলবো, এই প্যারেনকাইমা টিস্যুগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান পাওয়া যায়, আন্তঃকোষীয় ফাঁকা স্থান পাওয়া যায়। এবং এদের কোষ প্রাচীর কি হয়, একেবারে পাতলা পাতলা, ঠিক আছে। বাট কোষ প্রাচীর আমরা খুব ভালো করেই জানি কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। কেউ কি বলতে পারো কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন। তৈরি। ভিক্টরি তুমি জোরে বলো, আমি ইরামনির কথা ক্লিয়ার শুনতে পাইছি যে ও বলছে কাইটিন, তোমার কথাটা শুনতে পারিনি, বলো তো। মৃত বা জড় বস্তু দিয়ে। হ্যাঁ, মৃত বা জড় বস্তু, তার নাম কি? কাইটিনও তো একটা মৃত বা জড় বস্তু। জি, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ, পেকটিন, সুবেরিন। লিগনিন, হ্যাঁ। আর কাইটিন কি দিয়ে তৈরি? কাইটিন কোনটার কোনটার কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? ছত্রাকের। ভেরি গুড। এটা তাহলে দুজনেরটাই হয়েছে মৃত বস্তু, একজন বলছো আর একজন বলছো এক্সাক্ট আনসার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটাই ছিল আর কি মূলত কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে আমরা খুব ভালো করে বলতে পারবো এদের কোষ প্রাচীরটা পাতলা থাকবে, সেলুলোজের লেয়ারটা একটু পাতলা হবে আর কি, এইটাই বলতে। তাহলে এর সব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, এইগুলো এই সেম ধরনের কোষটা যখন থাকবে, এই কোষটার মধ্যে যখন দেখা যাবে যে ক্লোরোপ্লাস্ট আছে, ওই যে প্লাস্টিডের মধ্যে, এই কোষটার মধ্যে যে প্লাস্টিডের মধ্যে যে একটা, এইটা একটা কোষ, হ্যাঁ, এই ধরো এই একটা কোষ, এই কোষটার মধ্যে আমি দেখলাম কি আছে, আমি দেখলাম একটা প্লাস্টিড আছে। এই প্লাস্টিডের মধ্যে দেখলাম এই যে ঘ্রাণা অংশ আছে, এই ঘ্রাণা অংশের মধ্যে ছোট 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 করে ক্লোরোফিল আছে। এই যে ক্লোরোফিল থাকছে, এই ক্লোরোফিল থাকার ফলে এই কোষটা সবুজ হয়ে যাবে, এই কোষগুলো সবুজ অংশের মতো ধারণ করবে। তখন এই কোষগুলোকে কেমন দেখাবে, সবুজ দেখাবে। এই সবুজ অংশকে তখন আমরা, এই সবুজ গুচ্ছাকার টিস্যুটাকে তখন আর প্যারেনকাইমা না বলে আমরা তখন বলবো ক্লোরেনকাইমা, আমরা তখন বলবো
ক্লোরেনকাইমা। বুঝতে পারছো? এখন এটা বুঝো নাই কে বলো? আচ্ছা আচ্ছা, বুঝো না, এটা আমি আবার বলি। আমি বলছি যে এই যে এই কোষটা, এই যে এগুলো কি পাইছি, এগুলো সব হলো, এগুলো সব, এটা হলো একটা কি কোষ, এগুলো প্যারেনকাইমা। তাহলে এই প্যারেনকাইমার মধ্যে যদি এই কোষটার মধ্যে যদি আমি দেখি যে ক্লোরোপ্লাস্ট, আমরা তো জানি কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে। সেই প্লাস্টিড আবার কয়েক ধরনের হয়। তার মধ্যে একটা হলো, এই বলো, তিনটার নাম বলো প্লাস্টিড, প্লাস্টিকের নাম বলো। ক্লোরোপ্লাস্ট, হুম, হিমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বেশ বলো। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে এই এই প্লাস্টিডের মধ্যে, এই এদের মধ্যে যদি এই প্লাস্টিডটা, প্লাস্টিড তো তিন ধরনের হয়, তাহলে এর মধ্যে ধরো কোন ধরনের প্লাস্টিড পেলাম, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট পেলাম। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি পাই, তখন এর মধ্যে ধরো ক্লোরোপ্লাস্ট পেলাম, এর মধ্যে ধরো ক্লোরোপ্লাস্ট পেলাম, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট পেলাম, তখন আমি এই গুচ্ছাকার এই কোষগুলোকে বলতে পারবো, এদেরকে তখন প্যারেনকাইমা নাম না বলে এদেরকে বলবো ক্লোরেনকাইমা। এদেরকে বলবো ক্লোরেনকাইমা, CHLO ক্লোরেন। এই ক্লোরেন কাইমা বলবে এদেরকে, ক্লোরেন কাইমা। এদের কিন্তু কোলেন কাইমা বলে নেয়। কোলে নেওয়ার যে কোলে, সেই কোলে বলে নেয়। আমি বলছি ক্লো, ক্লো, ক, এই যে ক্লো, এইটা ভুল করে ফেলিও না, এইটা হবে ক্লো। এই ক্লোরেন কাইমা, এই ক্লোরেন কাইমা, কোলেন কাইমা এক জিনিস, ক্লোরেন কাইমা আরেক জিনিস, এটা ভালো করে মনে রাখবে। তাহলে ক্লোরেন কাইমা আসছে কেমনে? প্যারেন কাইমা গুলোর মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, প্যারেন কাইমা তো একটা একগুচ্ছ টিস্যু, এই টিস্যু গুলোর মধ্যে যে কোষ থাকে, সেই কোষের মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তবে এই টিস্যুগুলোর নাম চেঞ্জ করে তখন আমরা বলবো ক্লোরেন কাইমা। তখন আমরা বলবো ক্লোরেন কাইমা। এরপরে দেখবা কিছু উদ্ভিদ আছে জলজ। জলজ মানে, জলজ মানে একটা, যেমন আমি যে এটা পানি 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 এরকম, তাহলে এই জলজ, এই জলজ যে সমস্ত উদ্ভিদ গুলো আছে, জলজ আসলে দুই প্রকার হয়। কারো কারো একদম পাতার নিচের অংশ শুধুমাত্র ভেসে থাকে পানির মধ্যে, এই নিচের অংশ ভেসে থাকে, আর বাকি দেহ ধরো সবটা নিচে ডুবে আছে। কেউ কেউ একেবারেই নিচে, একদম নিচে। তাহলে এই যে জলজ থাকবে, এই জলজ উদ্ভিদের বড় বড় কি থাকবে, এই যে বড় বড় বায়ুপোষণ যুক্ত, এদের মধ্যে জলজ উদ্ভিদের কিছু কিছু জলজ উদ্ভিদ আছে, সেই জলজ উদ্ভিদগুলোর মধ্যে কি থাকবে, একদম বড় বড় বায়ুপোষণ যুক্ত কি থাকবে, প্যারেনকাইমা থাকবে। একদম এখানে এই দিকে এরকম বড় বড় বায়ুপোষণ থাকবে। এই বড়, যে বায়ুপোষণ যুক্ত জিনিসগুলো থাকবে, এই বায়ুপোষণ যুক্ত জিনিস থাকার পরে তাদেরকে আমরা তখন বলবো এরেনকাইমা। কি বলবো? এরেনকাইমা। কেন এরেনকাইমা? আমি আরেকবার বলি, এটা বুঝতে অসুবিধা হবে তোমাদের। এখানে বললাম কিছু জলজ উদ্ভিদ আছে, সেই জলজ উদ্ভিদের তো সারা দেহে, আমরা তো জানি উদ্ভিদের তো কি থাকে, উদ্ভিদের সারা দেহে এই সরল টিস্যুটা, প্যারেনকাইমাটা থাকে। তো জলজ উদ্ভিদ যারা আছে তাদের মধ্যে তো এই প্যারেনকাইমাটা আছে। তো প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে যখন আমি এই ধরো এখানে কোষ, ধরো এখানে কোষ, ধরো এখানে কোষ দেখলাম, এই এখানে কোষটা যখন আমি দেখলাম, এই যে দেখতে এইটা 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 এইরকম দেখতে, তো এই কোষটার মধ্যে যখন আমি দেখলাম যে এইগুলো সব একগুচ্ছ কোষ, এগুলো তো প্যারেনকাইমা। তো এই প্যারেনকাইমার মধ্যে এই কোষগুলোর মধ্যে আমি যখন দেখলাম কি, এই কোষগুলোর মধ্যে বায়ু কুঠুরি আছে। বায়ু কুঠুরি, কুঠুরি মানে কি? কুঠুরি মানে একটা ছোট এরকম ফাঁকা জায়গা। বায়ু কুঠুরি মানে কি? যেখানে বায়ু ধরতে পারে, যেখানে তারা এরকম বায়ু জমাইতে পারে, বায়ু ধরতে পারে। তাহলে এইখানে এরকম জলজ উদ্ভিদগুলোর মধ্যে এইরকম বায়ু কুঠুরি থাকে। এই যে বায়ু কুঠুরি, বায়ুর ইংলিশ তো এয়ার, তাহলে কি হবে? এয়ার। তাহলে যেই কাইমার মধ্যে আমরা কি লিখবো, এয়ার দেখবো, এয়ার আছে, বায়ু কুঠুরি আছে, তখন তাদেরকে বলবো অ্যারেনকাইমা। তখন তাদেরকে বলবো অ্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা টিস্যুর মধ্যে আবার দুইটা প্রসেস, দুইটা প্রকৃতি পাই। একটা হলো প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যদি আমরা এই কোষগুলোর মধ্যে যদি কি দেখতে পাই, কোষগুলোর মধ্যে যদি বায়ুকুঠুরি দেখতে পাই, এই যে টিস্যুর মধ্যে যদি বায়ুকুঠুরি দেখতে পাই, তখন তাদেরকে আমরা বলবো হলো, অ্যারেনকাইমা। কিন্তু যখন এই কোষগুলোর মধ্যে ক্লোরোফিল দেখতে পাই, তখন তাদেরকে আমরা বলবো ক্লোরেনকাইমা। তাইলে এই হলো দুইটা জিনিস। এখন এই যে
ক্লোরেনকাইমাও হয়, প্যারেনকাইমাও হয়, তাইলে ক্লোরেনকাইমা মানে কি, ক্লোরোপ্লাস্ট এখানে আছে, তখন এরা কিন্তু খাদ্য তৈরি করতেও পারবে, তখন এরা খাদ্য প্রস্তুত করতেও পারবে। তাহলে আমরা বলতে পারবো প্যারেনকাইমা কোষগুলো কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারে। যেই কোষগুলো সারা দেহের মধ্যে জড়িয়ে থাকে, এই কোষগুলো মানে এই কোষগুলো বলতে এই টিস্যুটা সারা দেহে থাকে, সারা দেহে আমরা বলছি প্যারেনকাইমা সারা দেহে থাকে। তাহলে সারা দেহে থাকলে ও আসলে কি করে ফেলছে, ও দেহ গঠনে বড় ভূমিকা রাখছে। তাই আমরা বলতে পারি যে এই প্যারেনকাইমা যেহেতু সারা দেহে পাওয়া যায়, তাই ওর কাজ হলো ওর দেহ গঠন করে। তাহলে আমি দুইটা কাজ বলি, এক, ওর মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যাইতে পারে, তাহলে সে খাদ্য তৈরি করতে পারে, যে খাদ্য তৈরি করতে পারে তার মধ্যে সঞ্চয়ী ভূমিকাও থাকবে, তাহলে সে খাদ্য তৈরি করতে পারবে, সে খাদ্য সঞ্চয় করতে পারবে, এবং এগুলো খাদ্য পরিবহনও করে ফেলতে পারবে, এগুলো খাদ্য পরিবহনও করতে পারবে। তার মানে খাদ্য যেখানে তৈরি হয়, খাদ্য সেখানে সঞ্চয় হয়, খাদ্য সেখান থেকে পরিবহনও হয়। তাহলে এই তিনটা কাজ এরা করতে পারবে। এর সাথে সাথে এরা যেহেতু সারা দেহে থাকে, তাই যেটা আমরা বলতে পারবো এরা দেহ গঠন করে। তোমরা কি কাজগুলো বুঝছো? জি জি স্যার। স্যার। তার তো কারো কোনো সমস্যা না আশা করি। ঠিক আছে, তাহলে এইটা ছিল। তাহলে এই কাজ তো আমি আশা করি আর মুখস্থ করে এইভাবে গদবাঁধা মাথা আউট করা লাগবে না, না? এখন তো বুঝে বুঝে বলতে পারবা কাজগুলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্যারেনকাইমা গেল, এরপর আসলো কোলেনকাইমা। কোলেনকাইমা হলো কি, কোলেনকাইমা আর প্যারেনকাইমার মধ্যে একটা সুন্দর মিল হলো প্যারেনকাইমার বিশেষ রূপ, প্যারেনকাইমার বিশেষ রূপ। যেমন এখানে আর্মি, এখানে ধরো কি আছে পুলিশ, এইখানে ধরো আর কি আছে বিজিবি, এই তিন বাহিনী, এই তিন বাহিনীর মধ্যে বিশেষ কিছু দক্ষতা সম্পন্ন, বিশেষ কিছু দক্ষতা সম্পন্ন মানুষকে আমরা বলি কি, তাদেরকে কিসে নিয়োগ দেওয়া হয়, র্যাবে নিয়োগ দেওয়া হয়। তার মানে বিশেষ কিছু দক্ষতার উপর ডিপেন্ড করে এদেরকে র্যাবে নিয়োগ দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি প্যারেনকাইমা যে টিস্যুটা আছে তার মধ্যে বিশেষ কিছু কি আছে, বিশেষ ধরনের প্যারেনকাইমা যে কোষ থাকবে, সেই কোষগুলো দিয়েই আসলে কি তৈরি হবে, কোলেনকাইমা তৈরি হবে। কি তৈরি হবে, কোলেনকাইমা তৈরি হবে। কোলেন শব্দের অর্থ হলো গ্লু, গ্লু মানে কোল। আমি তুমি লিখে পেল, পোলেন শব্দের অর্থ হলো, পোলেন শব্দটা আসছে হলো কলা থেকে, কলা। এ ও গ্রিক শব্দ, গ্রিক শব্দ কোলা, কোলা, এ ও ডবল এল, এই কোলা, এই কোলা মানে হলো গ্লু, এই কোলা মানে গ্লু, গ্লু মানে কি, আঠা, গ্লু মানে হলো আঠা, আঠা, গ্লু মানে হলো সুপার গ্লু, যেটা যেটা বলো, তাহলে গ্লু মানে হলো আঠা। তাহলে আমরা বলতে পারি যে কোলেন কাইমা শব্দটা আসছে, নট ক্লোরেন কাইমা, এটা হবে কোলেন কাইমা। এই কোলেন শব্দ আসছে কলা থেকে, কলা, এই কলা শব্দের অর্থ হলো গ্লু, এই গ্লু থেকে আসলো যে এই কোলেন শব্দটা আসছে। আর কাইমা তো বলছি এং, এং কাইমা থেকে আসছে। তাহলে এইটা আমরা বলতে পারবো এং কাইমা মানে হলো সাইড দিয়ে এরকম, সাইড দিয়ে, অর্থাৎ এখানে কি হবে, এং কাইমা মানে হলো কোনো কিছু ঢেলে দেয়া, ঢেলে দেয়া। তার মানে আমি বলতে পারি কোলেন কাইমা যেটা আছে সেটা দুইটা Yes, যদি মোবাইল বলি, একটা হলো মোবাইল ইজ এঙ্কাইমা ডেড। যদি বলি, একদম ছোট ছোট ইয়াতে বলি সোজা বাংলায়, এঙ্কাইমা। আর একটা হলো কি, কোলা, কলা, এই কোলা, এই কোলা, মানে এই কোলা যেটা আছে, এই কোলা মানে হলো গ্লু, আর এঙ্কাইমা মানে ঢেলে দেয়। তার মানে বিষয়টা এরকম যে মনে হচ্ছে আঠা ঢেলে দিছে, তার মানে এগুলো হলো কি, আঠা ঢেলে দিছে, এমন বোঝা যাচ্ছে। আঠা ঢেলে দিছে, কোথায় আঠা ঢেলে দিছে, এইটা সম্বন্ধে আমরা এখন পড়বো। তোমরা তাইলে আমি আশা করি বুঝছো যে কোলেনকাইমা শব্দটা আসছে কোলা মানে গ্লু থেকে, আর এনকাইমা মানে হলো সে ঢেলে দিতে। বিশেষ ধরনের এই যে প্যারেনকাইমা যে কোষগুলো আছে, এগুলো থেকে তারা একটু কি হয়, একটু বিশেষ ধরনের কোষ হয়। কিছু কি 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 বিশেষ, এখন সেটা দেখবো। এদের যে কোষ প্রাচীর গুলো আছে, এইটা তো হলো প্যারেনকাইমা, এইটা প্যারেনকাইমা। এখন আমরা কোলেনকাইমা দেখবো। এই প্যারেনকাইমা কোলেনকাইমার মধ্যে দেখা যাবে যে এদের কোষ প্রাচীর ছিল একেবারেই পাতলা, একদমই পাতলা। কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে দেখা যাবে এদের কোষ প্রাচীর সেলুলোজও থাকে, এদের কোষ প্রাচীর সেলুলোজও থাকে, এবং সাথে কি থাকে, সাথে পেকটিনও থাকে, সাথে পেকটিনও থাকে। এই সেলুলোজ আর পেকটিনের বড় লেয়ার তৈরি হয়।
লেয়ার তৈরি হয়ে এগুলো কি হয়, পুরু হয়ে যায়। তাহলে এর কোষ প্রাচীরে শুধুমাত্র আমরা করছি পাতলা সেলুলোজ দিয়েই তৈরি, কিন্তু এর ক্ষেত্রে সেলুলোজও দেখাইছি, পেকটিনও দেখাইছি। তাহলে এই একটু সেলুলোজ পেকটিন মিলে খুব পাতলা খুব পুরু হয়ে যায়। তাহলে তাহলে আমরা বলতে পারি প্যারেনকাইমা কোষগুলোই একটু বিশেষ হয়ে পোলেনকাইমা তৈরি করছে। যেমনটা আর্মির মধ্যেও, তারপর বিজিবির মধ্যেও, তারপরে পুলিশের মধ্যেও তো লোক আছে, কিন্তু তাদের সবাই কি সেম ক্যাটাগরির হয়? কারো কারো বিশেষ ক্ষমতা থাকে, ধরো সেই ক্ষমতার কারণে ইন্টেলিজেন্স পাওয়ার অনেক বেশি থাকে, তাহলে তাকে ধরো র্যাবে নিয়ে গেল। কারো একটু একদম অ্যাডাপ্টেশন বেশি থাকে, কারো অ্যাগ্রেসিভনেস থাকে এবং সে স্ট্রং থাকে, ধরো তাকে আমি র্যাবে নিয়ে দিলাম। তাহলে সেম কথাটা এদের ক্ষেত্রে, এদের মধ্যে কি হয়, এদের মতোই আসলে কিছু কোষ আছে যেগুলো কোষ প্রাচীরটা কি হয়, পুরু হয়, যার মধ্যে সেলুলোজও থাকে এবং পেকটিনও থাকে। এই পেকটিন এবং সেলুলোজ জমে সুন্দর মতো পুরু হবে। তাহলে এই যে পুরু হইছে, এই পুরুগুলো আবার কি সবাই সেম সেম পুরু না। এদের যেমন সবার সেম সেম দেখা যাচ্ছে, ওদের ক্ষেত্রে এখন সেম সেম পুরু না। কারো এরকম একটু বেশি পুরু হবে, কারো কোষটা এরকম একটু বেশি পুরু হবে, কারো আবার কি হবে, কারো আবার একটু অল্প পুরু হবে, কারো আবার একটু আরো বেশি পুরু হবে। এইরকম ভাবে পুরু হইতে থাকবে। এটা বুঝছো? তো এইভাবেই আসলে কি হলো, এদের কোষগুলো কিন্তু পুরু না। আচ্ছা, পেকটিন মানে কি? পেকটিন হলো একটা রাসায়নিক বস্তু। পেকটিন হলো একটা রাসায়নিক বস্তু। সেলুলোজ যেমন একটা কি, সেলুলোজ যেমন একটা আমরা বলতে পারি শর্করা, তাহলে পেকটিনও কি, পেকটিনও হলো এক ধরনের এরকম কাঠামো তৈরি করবে, বডির মধ্যে ওদের কাঠামো তৈরি করবে। তাদের উদ্ভিদের সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালের কাঠামো তৈরি করবে। পেকটিনটাও সত্যি সত্যি একটা শর্করা। তাহলে আমরা বলতে পারি একটা সেল যদি হয়, এই সেলটার সেল ওয়ালটা, যে ওয়ালটা, এই ওয়ালটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, পেকটিন দিয়ে। সেলুলোজ কি, সেলুলোজ একটা শর্করা। পেকটিন কি, পেকটিন একটা শর্করা। বুঝতে পারছো? তাহলে এটা পেকটিন একটা শর্করা। এটা আসলে যে যে মধ্যপর্দা আছে, এই মধ্যপর্দাটা আসলে তৈরি করে আর কি। তাহলে এই ছিল আর কি। আমি এই তুমি যেটা জিজ্ঞেস করছো যে স্যার পেকটিন কি, তাহলে পেকটিন হলো এই সেল ওয়ালের সাথে সে কি, বা কোষ প্রাচীরের সাথে জড়িত, কোষ প্রাচীর গঠন করে হলো সেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবিরিন, এরা সবাই মিলে। তাহলে যেটা এই যে প্যারেনকাইমা ছিল, তার মধ্যে সেলুলোজটা থাকবে এবং সেটা পাতলা থাকবে। কিন্তু যখন এটা কি হয়ে যাবে, এটা পোলেন কাইমা হবে, তখন তার প্রাচীরটা কি হবে, তখন তার প্রাচীরটা পাতলা না হয় পুরু হবে। তার মধ্যে কি থাকবে, সেলুলোজ থাকবে, পেকটিনও থাকবে। এবং যে পুরু হবে, এই পুরুটা আসলে অসমভাবে পুরু হবে। এই সাইড একটু বাড়লো, যে দেখা যেত পুরুত্ব বেশি, আবার এটা একটু পুরুত্ব কম, পাতলা, এরকম দেখা যাবে। এই জন্য বলা হয় এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু। কিন্তু যখন এরকম কোনাটা থাকে, এরকম কোনাটা, এই কোনা, এই যে কোনাগুলো খুব বেশি পুরু হয়, এই কোনাগুলো খুব বেশি পুরু হয়। এই যে এদের যে কোনাগুলো আছে, এই কোষ প্রাচীরের কোনাগুলো হলো খুব বেশি পুরু হয়। তাই বলা হয় এদের ক্ষেত্রে, কোলনকাইমাদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কোনাগুলো অধিক পুরু হয়। এবং এই কোষগুলো কি হয়, এদের যেমন গোলাকার দেখছি, এই কোষগুলো একটু লম্বাটে হবে। এই কোষগুলো কেমন হবে, এই কোষগুলো একটু লম্বাটে হবে, মানে একটু এরকম লম্বাটে হবে, এই টাইপের লম্বাটে হবে। তাহলে আমরা বলতে পারি কোলেনকাইমা কোষগুলো এই যে এই কোনাগুলো খুবই পুরু হবে, খুবই পুরু। এবং এই কোষগুলো তো কি হবে, একদম একটু লম্বাটে হবে। এবং এই কোষগুলো কিন্তু সজীব থাকবে, তার মানে এদেরও প্রোটোপ্লাজম খুবই, প্রোটোপ্লাজমে ভরা থাকবে বডিটা, এবং সজীব থাকবে মানে এর মধ্যে ক্রিয়া বিক্রিয়া চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সজীব কোষ অর্থই হলো তার প্রোটোপ্লাজমটা পূর্ণ থাকে, তার সাইটোপ্লাজম, তার নিউক্লিয়াস, তার সেল মেমব্রেন, এগুলো খুব অ্যাক্টিভলি কাজ করে, অর্থাৎ একদম সে জীবিত থাকে। তাই আমরা বলতে পারি এগুলো সজীব হবে, এগুলো হবে সজীব। প্যারেনকাইমাও সত্যি সত্যি সজীব, কোলেনকাইমাও সজীব। এবং এই যে প্যারেনকাইমার ক্ষেত্রে এরকম একটু গোলাটে থাকবে, একটু সমাবেশীয়, এবং এগুলো একটু গোল গোল থাকতে পারে, বিভিন্ন টাইপের থাকতে পারে, বাট এদের ক্ষেত্রে লম্বাটে হবে, এদের ক্ষেত্রে লম্বাটে হবে। আচ্ছা, এরপরে আসলো, এরপরে দেখবো যে এদের কাছে আন্তঃকোষীয় ফাঁকা থাকতেও পারে, আবার কি
নাও থাকতে পারে। আন্তঃকোষীয় ক্ষেত্রে এদের ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা থাকতেও পারে, বুঝছো? এদের ক্ষেত্রে ফাঁকা এরকম আন্তঃকোষীয় ফাঁকা এরকম থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। মানে হলো ধরো আমি যে এখানে সব এইভাবে এরা তৈরি হলো হলো, কিন্তু দেখা যাবে যে এইটা এইভাবে তৈরি হলো, এইটা ধরো এইভাবে তৈরি হলো। তাহলে এদের কোষে কি হবে? আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। কেন আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে? কারণ এই কোষের একটা সাইড কিছু অংশ একটু বেশি পুরু, কিছু অংশ একটু বেশি পুরু না, কিছু অংশ বেশি পুরু, কিছু অংশ বেশি পুরু না। তার মানে কিছু অংশ যদি বেশি পুরু হয়, তাহলে এই সেলটা যদি এরকম হয়, তাহলে এই সেলটার আশেপাশে এইটা একটু বেশি পুরু না, এটা একটু পাতলা। তাহলে দেখা যাবে যে এইখানে একটু ফাঁকা জায়গা আছে, এইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওকে? এই যে ফাঁকা জায়গাটা থাকবে, তাই আমরা বলতে পারি যে দেশে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকতে পারে। আর কোষ প্রান্ত আমরা খুব ভালো করে এই যে এখানে দেখলাম কোষ প্রান্ত কেমন। এই যে কোষ প্রান্ত একেবারে মনে হচ্ছে কোণাকার, কোণাকার না, একদম কোণ টাইপের, তাই এদের বলা হয় কোষ প্রান্ত হলো চৌকোণাকার, মানে চার কোণা টাইপের কোষ প্রান্ত। যে কোষের যে প্রান্ত গুলো থাকবে, এই যে কোষের যে প্রান্ত গুলো থাকবে, এদের একটা কোষের যে প্রান্ত থাকে তাদের সেটা কত হয়? চৌকোণাকার। মানে দেখো তো, একটা কোষের পাশে দিয়ে এই সাইডে একটা থাকবে, এই সাইডে একটা থাকবে, একটা থাকবে, এই সাইডে একটা থাকবে। তাহলে আমরা বলতে পারি কোষের প্রান্ত চৌকোণাকার, মানে মনে হচ্ছে আশেপাশে চারটা কোষ তৈরি হয়েছে, আশেপাশে এরকম চারটা কোষ তৈরি আছে। তাহলে আমরা বলতে পারি এদের কোষের প্রান্ত কেমন হবে? চৌকোণাকার। যেটা বুঝো নাই তাহলে আবার বলি, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ। তাহলে এই কোষটা যদি এই প্রান্ত বলি, এই প্রান্তটা একটা চার কোণা, এই প্রান্তটা বলি এটা চার কোণা, এইটা একটা বলি এটা আরেকটা আরো চারটার সাথে আছে, চার কোণা থাকবে। তাহলে আমরা বলতে পারি এদের কোষ প্রান্তটা চৌকোণাকার। এবং এগুলা কি হতে পারে? আবার এগুলা কি হতে পারে? এরকম তির্যক হতে পারে, এরকম তির্যক হয়ে যেতে পারে কোষ প্রান্ত। আবার কি হতে পারে? এরকম তির্যক হতে পারে, যে একটা তীরের মতো। তাহলে এদের বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এদের কোষ প্রান্ত তির্যক হতে পারে, এবং কি এবং এদের ক্ষেত্রে চৌকোণাকার দেখবো। খাদ্য, তাহলে এর এখন কাজটা কি হতে পারে? এদের কাজ, এরা যেহেতু প্যারেনকাইমার কোষ, বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ, তাহলে প্যারেনকাইমা কোষের একটা কাজ আমরা খুব ভালো করে জানি, তারা কি করবে? খাদ্য প্রস্তুত করতে পারে, যেগুলো ক্লোরেনকাইমা আছে। তো এদের ক্ষেত্রেও কি থাকতে পারে? এদের ক্ষেত্রেও ওই যে ক্লোরোফিলও এদের মধ্যে থাকতে পারে। তখন এদের কাজটি, তখন এরা খাদ্য তৈরি করতে পারবে। এবং এরাও যেহেতু বিভিন্ন জায়গায় থাকে উদ্ভিদের, তাই এরা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করবে। উদ্ভিদের দৃঢ়তা প্রদান করবে, খুব সহজ কথা। কারণ টিস্যু আছে মানে বডির মধ্যে সব জায়গায় পুরো কাণ্ডের মধ্যে গেলে সব টিস্যু আছে, টিস্যু থাকা মানে, টিস্যু থাকা মানে বডিটা গঠন করে ফেলছে। তো বডি গঠন করে ফেললে সে কোষকে কি দিবে? সে পুরো দেহটাকে দৃঢ়তা দিবে, একটু শক্ত কাঠামো দাঁড় করায় ফেলতে পারবে। তো দৃঢ়তা দেয়া এইটা একটা নট এ বিগ ডিল, এটা খুব সহজ একটা কথা। যে কোষ থাকবে মানে টিস্যু থাকবে, তো সেই টিস্যু থাকলে সে সুন্দর মতো দেহের মধ্যে দৃঢ়তা প্রদান করবেই করবে। এটা সহজ একটা হিসাব। তাই আমি বলতে পারি এদের মধ্যে, এদের থেকে, এদের হলো বিশেষ, এই বিশেষ এই কোষগুলো এত লম্বা লম্বা হয়, লম্বা লম্বা হয় এবং দেহের সব জায়গায় থাকে। থাকার ফলে দেখা যায় যে দেহটার মধ্যে একটা দৃঢ়তা প্রদান করে, একদম একবার দেহটা একটা স্ট্রং কাঠামো তৈরি হয়, দেহের মধ্যে একটা স্ট্রং কাঠামো তৈরি হয়, মানে দেহটা একদম শক্ত থাকবে। অপরদিকে এরা কি করতে পারবে? এরা খাদ্য প্রস্তুত করতে পারবে, কারণ এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে ক্লোরোফিল থাকে। তাইলে আমরা বলতে পারি এরা এখন কোথায় পাবে? এদেরকে কোথায় পাবো স্যার? এদের কোথায় পাবো? এদের মধ্যে এদেরকে আমরা কিন্তু, এই যে পাতা আছে, এরকম পাতা, এই পাতার যে শিরাগুলো আছে, এই যে পাতা শিরা, এই পাতা শিরার কোষগুলো যে থাকবে, এই পাতা শিরা কোষগুলোর মধ্যে, এই পাতা শিরা কোষগুলোর মধ্যে, এবং এই যে পাতাটা যে কোথায় থাকে, যে বৃন্ত, এটার নাম কি? পাতার বৃন্ত, পত্র বৃন্ত। এই পত্র বৃন্তের মধ্যে এরা থাকবে, এবং পাতার একদম শিরা কোষ থাকবে। খালি পাতা দৃঢ়তা প্রদান করে ফেলতেছে, এরকম পাতা দৃঢ়তা প্রদান করে ফেলছে। আর আমরা বলতে পারি যে আর এই পত্র বৃন্ত কিন্তু সবুজ, এই পত্র বৃন্ত কিন্তু সবুজ, এবং এই পাতার কিন্তু শিরাগুলো কিন্তু সবুজ। তাহলে আমরা বলতে পারি পত্র বৃন্ত এবং শিরার মধ্যে যদি এদেরকে পাওয়া যায় এবং সবুজও হয়, তাহলে এরা খাদ্য তৈরি করবেই করবে, এর কোনো বিকল্প নাই। এবং এই পত্রবৃন্তটা কিন্তু পুরো পাতার কাঠামোটাকে ধরে রাখতে পারে। তাহলে এই পাতার কাঠামোটাকে সে একটা দৃঢ়তা প্রদান করে দিতে, এই যে দৃঢ়তা প্রদান করে দিল, এটা কি আমরা বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই এখানে পোলেন কাইমা আছে। পোলেন কাইমাটা আসলে কি করে? পোলেন কাইমাটা আসলে একটা পাতার দৃঢ়তা প্রদান করে দেয়, মানে দেহের উদ্ভিদের একদম দৃঢ়তা প্রদান করে দিল।
এবং পাতা শিরাবিন্যাসের থেকে সেটা সবুজ, পত্রবিন্দু সবুজ, আর সবুজ অংশ যদি খাদ্য তৈরি করে, তাহলে সেও খাদ্য তৈরি করে দিল। বুঝতে পারছো? এগুলো যেগুলো থাকে, যেমন এখন এগুলো কি বড় বড় গাছে থাকে না? বড় বড় গাছের চেয়ে বেশি আমরা দেখবো এই যে কুমড়া আছে, তারপরে তোমার লাউ গাছ আছে, এই যে যেমন তারপর একটা দণ্ড কলস নাম আছে, এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। কুমড়া, কুমড়া, দণ্ড কলস, লাউ ইত্যাদির ক্ষেত্রে যে যখন যে নমনীয় কাণ্ড থাকে, মানে কচি কাণ্ড, ওদের তো আর আমাদের যে আম গাছ কাঁঠাল গাছ মতো এত শক্ত কি নেই, কাণ্ড নেই। ওদের ক্ষেত্রে কি থাকে? কচি এবং নমনীয় কাণ্ড থাকে, মানে খুবই ধরলে একেবারে এই কি হয়ে যাবে, মানে চাপ দিলে নষ্ট হয়ে যাবে এরকম কচি থাকে এবং নমনীয় কাণ্ড থাকে। ওই নমনীয় কাণ্ডগুলো আসলে কি একেবারেই দৃঢ়তা দিবে, মানে ওদেরকে একটু শক্ত করে তোলার জন্য এদের মধ্যে টিস্যু থাকে, হলো কোন ধরনের টিস্যু? পোলেন কাইমা টিস্যু। পোলেন টিস্যু। এই পোলেন মুড়ি টিস্যু গুলোর মধ্যে যখনই কি থাকে, পোলেন কাইমা টিস্যু গুলোর মধ্যে যখনই ক্লোরোপ্লাস্ট থাকে, ওই ক্লোরোপ্লাস্ট দিয়ে আসলে সে খাদ্য তৈরি করতে পারে। তাহলে আমরা সামারি যদি বলি, এগুলো হলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হবে। এই প্যারেনকাইমা কোষ দিয়ে যেহেতু তৈরি হয়, এবং এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে আর এদের মধ্যে পার্থক্য হলো, প্যারেনকাইমা কোষগুলো হলো পাতলা প্রাচীর, এদের হলো পুরু প্রাচীর। এদের সেলুলোজ থাকে, এদের ক্ষেত্রে থাকবে হলো সেলুলোজ এবং পেকটিন। সেলুলোজ এবং পেকটিন। এদের কোষগুলো সমভাবে পাতলা, কিন্তু এদের কোষগুলো হলো অসমভাবে পুরু থাকে। এদের অসমভাবে পুরু থাকলে কি হবে? এদের অসমভাবে পুরু থাকলে এদের এই যে কোষের যে চৌখা মাথা আছে, এইখানে কোনাগুলো, এই কোনাগুলো অধিক পুরু হয়, এবং এই টিস্যু গুলো প্রায় কি হবে? লম্বাটে হবে, এবং এরা খুব সজীব হবে। এই যে উদ্ভিদের কচি কাণ্ড আছে, যে কচি কাণ্ডগুলো আছে, সেই কচি কাণ্ডের মধ্যে এদের পাওয়া যাবে। এরা একদম প্রোটোপ্লাজম পূর্ণ কোষ, কারণ কচি কাণ্ডের মধ্যে ভাই প্রোটোপ্লাজম প্রচুর বিক্রিয়া হবে। তো এখানে প্রোটোপ্লাজম থাকতেই হবে, কারণ প্রোটোপ্লাজম থাকা মানে সেটা একদম জীবিত থাকবে। এরপরে এদের দেখবে এদের আন্তঃকোষীয় পাখা থাকতে পারে, এবং এদের কোষ প্রান্ত, একটা কোষের প্রান্ত দেখা যাবে যে চার কোণাকার অথবা তীর্যক। এরা খাদ্য প্রস্তুত করতে পারে, কারণ ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, কচিকাণ্ডগুলো সবসময় সবুজ হয়, তাহলে সেগুলো অবশ্যই খাদ্য তৈরি করবে এবং দেহে দৃঢ়তা প্রদান করবে। যেমন পাতার গোড়ায় থাকে, পাতার বৃন্তে থাকে, তারপরে পাতার শিরায় থাকে, তাই এরা কি দিবে? দৃঢ়তা প্রদান করবে। যেমন কচি নমনীয় কাণ্ড যেগুলো আছে, সেগুলো তো বাঁচতে হবে, কারণ এত বড় কাণ্ডের মধ্যে একটা বড় কুমড়া ঝুলে থাকে, লাউ ঝুলে থাকে, তাহলে এদেরকে দৃঢ়তা প্রদান করে কে? এই যে কোলেনকাইমা থাকার ফলে এদের দৃঢ়তা